সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বরাবর মতে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হতে যাচ্ছি। এই ভিডিওটি ইনকাম ট্যাক্স রিলেটেড। তাহলে টপিক্সটা কি, অর্থাৎ আজকের যে টপিক্স, যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইনকাম ট্যাক্সের প্ল্যানিং করবেন কিভাবে, বা প্ল্যানিং করে কি কি বেনিফিট পাওয়া যেতে পারে অথবা প্ল্যানিংটা কেন করবেন, কিভাবে করবেন এবং প্ল্যানিং করে কি কি বেনিফিট পাওয়া যেতে পারে, এই পুরো বিষয়টুকু নিয়ে আজকে কথা বলবো। তাহলে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে অবশ্যই বুঝতে পারবেন আইনের মধ্য থেকে কমপ্লায়েন্স করে কিভাবে ইনকাম ট্যাক্সের প্ল্যানিং করে কম ট্যাক্স দেওয়া যায় এবং অধিক বেনিফিট পাওয়া যায় এবং ইনভেস্টমেন্ট বেশি করা যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকের টপিকস হলো কিভাবে ট্যাক্স প্ল্যানিং করবেন। ট্যাক্স প্ল্যানিং করে কিভাবে আপনি ট্যাক্সটাকে সেভ করবেন, অর্থাৎ মিনিমাম ট্যাক্স দিয়ে পাওয়ার সুযোগ আছে আইনের কমপ্লায়েন্সের মধ্য দিয়ে। তাহলে আমরা দেখব করদাতা ট্যাক্স প্ল্যানিংয়ের মাধ্যমে একদিকে যেমন তার আয়কর হ্রাস করতে পারে, আবার অন্যদিকে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করতে পারে। ট্যাক্স প্ল্যানিং একটি সৎ এবং কার্যকরী পদক্ষেপ যার মাধ্যমে করদাতা কর আইনের নিয়ম নীতিগুলো মেনে চলে আইনগতভাবে আয়করের সর্বোচ্চ সুবিধা নিতে পারে। কেন ট্যাক্স প্ল্যানিং করবেন? দেশের অর্থনীতিতে জনগণের অংশগ্রহণে উৎসাহ দিতে সরকার বিভিন্ন সময় নানাবিধ বিনিয়োগ প্রণোদনা দিয়ে থাকে। এই প্রণোদনায় জনগণকে আগ্রহী করতে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক কর ছাড় দেওয়া হয়। এক্সেমশন, ডিডাকশন, রিবেট, রিলিফ নামে এই কর ছাড়গুলোতে করদাতা উপভোগ করতে পারেন। তবে ট্যাক্স প্ল্যানিং মানে শুধুমাত্র করের টাকা কমানো নয়, বরং সর্বোচ্চ বিনিয়োগ গ্রহণ। যে সকল কারণে ট্যাক্স প্ল্যানিং করবেন তার একটি লিস্ট তৈরি করা হলো। করের পরিমাণ কমানো যায় কিভাবে, করের আইনগত জটিলতা নিরসন, বিনিয়োগের সর্বোত্তম ব্যবহার, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দেশের স্থিতিশীল অর্থনীতিতে অবদান। ট্যাক্স প্ল্যানিংয়ে সতর্কতা। ট্যাক্স প্ল্যানিংয়ে যে কয়েকটি বিষয় যদি বিবেচনা না করা হয় তাহলে যে উদ্দেশ্যে ট্যাক্স প্ল্যানিং করা হয় সেই উদ্দেশ্য সফল নাও হতে পারে। তাই ট্যাক্স প্ল্যানিংয়ে যে সকল বিষয়ে সতর্ক অবলম্বন করা উচিত সেটা হলো, ট্যাক্স প্ল্যানিংয়ে আয়কর আইনের সহিত ব্যবসা সংশ্লিষ্ট অন্যান্য আইন কানুনগুলো মেনে চলতে হবে, নতুবা ট্যাক্স প্ল্যানিংয়ের সঠিক সুফল পাওয়া নাও যেতে পারে। ট্যাক্স প্ল্যানিংয়ে সতর্কতা। শুধুমাত্র কর ছাড়ের উদ্দেশ্যে বিনিয়োগ সিদ্ধান্ত না নিয়ে বিনিয়োগ থেকে ব্যবসায় মুনাফা অর্জিত হবে কিনা এবং ব্যবসায় পরিচালনার সকল অবকাঠামোগত সুবিধাগুলো বিবেচনা করতে হবে। ট্যাক্স প্ল্যানিংয়ের সতর্কতা এর মধ্যে রয়েছে আরও একটি, যে কর ফাঁকি দিয়ে স্বল্প মেয়াদী সুবিধা পাওয়া গেলেও পরবর্তীতে আইনগত জটিলতার সম্মুখীন হওয়া লাগতে পারে। তাই ট্যাক্স প্ল্যানিংটা হওয়া উচিত আয়কর আইন ও বিধি মোতাবেক। ট্যাক্স প্ল্যানিং এমনভাবে করা উচিত যে কোনো কারণে জাতীয় রাজস্ব বোর্ড কোনো আইন পরিবর্তন করলে সেই অনুযায়ী সহজেই নিজের ট্যাক্স প্ল্যানিং পরিবর্তন করা যায়। ট্যাক্স প্ল্যানিং সফল করতে হলে, অর্থাৎ কিভাবে ট্যাক্স প্ল্যানিং করবেন, এর মধ্যে রয়েছে যে ট্যাক্স প্ল্যানিং সফল করতে হলে আমাদের যে সকল বিষয় পরিপালন করতে হবে, আমাদের আয় ব্যয়ের সকল হিসাব যথাযথ নিয়মে রেকর্ড রাখা, উৎসে কর্তনকারী সংস্থা হলে যথাযথ নিয়মে উৎসে কর কর্তন করা এবং নির্ধারিত সময়ে সার্কেলে জমা প্রদান করা। যাদের অগ্রিম কর প্রদানের বিধান রয়েছে তাদের অগ্রিম কর যথাসময়ে প্রদান করা। কিভাবে ট্যাক্স প্ল্যানিং করবেন, এর মধ্যে আরও রয়েছে নির্ধারিত সময়ের ভিতরে ট্যাক্স রিটার্ন জমা দেওয়া, কর কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনসমূহ মেনে চলা, মামলা এড়িয়ে চলার চেষ্টা করা, ট্যাক্সের সকল নথিসমূহ যথাযথভাবে সংরক্ষণ করা। ব্যবসায়ের খরচ হিসাব করার সময় কর্তৃপক্ষ কর্তৃক অগ্রহণযোগ্য খরচসমূহ পরিহার করার চেষ্টা করা, অর্থাৎ বাতিল করে নিবন্ধন গ্রহণ করতে হবে। এবং আয়কর রেয়াত সংক্রান্ত কিছু বিষয় রয়েছে যার মাধ্যমে আপনি বিনিয়োগ করে ট্যাক্সের প্ল্যানিং করতে পারবেন, অর্থাৎ মিনিমাম ট্যাক্স দিতে পারবেন, অর্থাৎ ট্যাক্সকে কমিয়ে দিতে পারেন। তেমনি রয়েছে আয়কর রেয়াত পেতে কোথায় বিনিয়োগ করবেন। নির্দিষ্ট আয়কর অধ্যাদেশ 1984 এর 6ষ্ঠ তফসিল পার্ট বি ধারা 44 এর বি অনুযায়ী একজন ব্যক্তি করদাতা কোথায় বিনিয়োগ করলে তার উপর আয়কর রেয়াত পাবেন তা উল্লেখ রয়েছে। সঠিকভাবে না জানার কারণে অনেকে আয়কর বেশি দিয়ে থাকেন। আয়কর আইন
আইনে সরকার করদাতাদের যে সুবিধা দিয়ে রেখেছে তা জেনে বিনিয়োগ করাই বুদ্ধিমানের কাজ। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত কয়েকটি খাতে করদাতার বিনিয়োগ অথবা অনুদান থাকলে একজন করদাতা মোট আয়ের ওপর আরোপযোগ্য আয়করের অঙ্ক থেকে বিনিয়োগ কর রেয়াত পান। নিচে বিনিয়োগ ও অনুদানের খাতগুলো উল্লেখ করা হলো। জীবন বীমার প্রিমিয়াম অর্থাৎ বাৎসরিক মোট বিমাকৃত অঙ্কের সর্বোচ্চ 10%, সরকারি কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ডে চাঁদা, স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা ও কর্মকর্তার চাঁদা, কল্যাণ তহবিল ও গোষ্ঠী বীমা তহবিলে চাঁদা, সুপার অ্যানুয়েশন ফান্ডে প্রদত্ত চাঁদা, যে কোনো তফসিল ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ডিপোজিট পেনশন স্কিমে সর্বোচ্চ বাৎসরিক 60,000 টাকা, সঞ্চয়পত্র ক্রয়ে বিনিয়োগ, পুঁজিবাজারে নিবন্ধিত কোনো শেয়ার, মিউচুয়াল ফান্ড অথবা ডিবেঞ্চারে বিনিয়োগ, বাংলাদেশ সরকারি অনুমোদিত ট্রেজারি বন্ডে বিনিয়োগ, জাতির জনকের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে অনুদান, জাকাত তহবিলে দান, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো দাতব্য হাসপাতালে দান, প্রতিবন্ধীদের কল্যাণে স্থাপিত প্রতিষ্ঠানে দান, মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদত্ত দান, আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কে দান, আইসিডিডিআরবিতে প্রদত্ত দান, সিআরপি সাভারে প্রদত্ত দান, সরকার কর্তৃক অনুমোদিত জনকল্যাণমূলক বা শিক্ষা প্রতিষ্ঠানে দান, এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ এ দান, ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে দান, মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের কোনো প্রতিষ্ঠানে অনুদান। এখন এই যে ট্যাক্স প্ল্যানিংগুলো করবেন এর সাথে বেতন খাতের ট্যাক্স প্ল্যানিংটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য বেতন খাতের ট্যাক্স প্ল্যানিংকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে বেতন খাতের ট্যাক্স প্ল্যানিং কী কী বিষয়গুলো বিবেচনা করতে হবে, কী কী বিষয়গুলো বিবেচনা করে আপনি ট্যাক্স ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন বেতন খাতে আয়ের ক্ষেত্রে। এর মধ্যে রয়েছে বাড়ি ভাড়া ভাতা, মূল বেতনের 50% অথবা মাসিক 25,000 টাকা, এই দুটির মধ্যে যেটি কম সে অঙ্ক করমুক্ত থাকবে। অর্থাৎ আপনি যে বাড়ি ভাড়া পাবেন সেখান থেকে আপনার বাদ হবে মূল বেতনের 50% অথবা 25,000 টাকা করে প্রতি মাসে বাৎসরিক 3 লক্ষ টাকা, এই দুটোর মধ্যে যেটা কম হবে সেইটা আপনার যে বাড়ি ভাড়া ইনকাম সেখান থেকে বাদ দিতে হবে। চিকিৎসা ভাতা মূল বেতনের 10% অথবা বাৎসরিক 1,20,000 টাকা, প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে 10 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত। তবে চিকিৎসা ভাতার ক্ষেত্রে মূল বেতনের 10% অথবা 1,20,000 টাকা, এই দুটির মধ্যে যেটি কম সে অঙ্ক পর্যন্ত করমুক্ত থাকবে। হার্ট, কিডনি, চক্ষু, লিভার ও ক্যান্সার সার্জারি খরচের জন্য প্রাপ্ত অঙ্ক করমুক্ত, তবে শেয়ার হোল্ডার পরিচালকগণ এ কর অব্যাহতির সুবিধা প্রাপ্য হবেন না। যাতায়াত ভাতা বাৎসরিক 30,000 টাকা পর্যন্ত করমুক্ত, অর্থাৎ বেতন খাতে ট্যাক্সের প্ল্যানিং এমনভাবে করতে হবে যেন যাতায়াত ভাতা কোনোভাবে 30,000 টাকা পর্যন্ত ক্রস না করে। স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে অর্জিত সুদ মূল বেতনের 1/3 পর্যন্ত প্রাপ্ত সুদ। এখানে বেতন বলতে মূল বেতন ও মহার্ঘ ভাতা দুইটাকে বোঝাবে। তাহলে মূল বেতনের 1/3 অথবা সরকার কর্তৃক নির্ধারিত 14.50% এই দুটির মধ্যে যেটি কম সে পরিমাণ পর্যন্ত করমুক্ত, অর্থাৎ সুদ যা পাবেন সেখান থেকে দুইটা বিষয় বিবেচনা করতে হবে। মূল বেতনের 1/3 অথবা 14.5% যে সুদ থাকবে ক্যালকুলেশন করে, এই দুইটার মধ্যে যেটি কম সে পর্যন্ত আপনি ইনকাম এক্সেম্পটেড বা করমুক্ত। যানবাহন সুবিধার জন্য বিবেচিত আয় যদি করদাতা ব্যক্তিগণ ব্যবহারের জন্য নিয়োগকর্তার নিকট থেকে গাড়ি পান তাহলে মূল বেতনের 5% বা বাৎসরিক 60,000 টাকা, এই দুটির মধ্যে যেটি বেশি সরাসরি নিট করযোগ্য আয় হবে। অর্থাৎ যানবাহন সুবিধার ক্ষেত্রে আপনার এখানে করযোগ্য আয়ের কথা বলা হয়েছে যে মূল বেতনের 5% অথবা 60,000 টাকা, এই দুটির মধ্যে যেটি বেশি হবে সেটা হবে করযোগ্য ইনকাম। অর্থাৎ সরকার যখন ইনকাম ক্যালকুলেশন করতেছে এক্ষেত্রে ম্যাক্সিমামটাই নিচ্ছে। বিনামূল্যে বা হ্রাসকৃত ভাড়ায় প্রাপ্ত বাসস্থানের জন্য বিবেচিত আয় যদি করদাতা নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত বিনা ভাড়ায় সজ্জিত বা অসজ্জিত বাসস্থানে বাস করেন তাহলে সাধারণভাবে মূল বেতনের 25% করযোগ্য আয় হিসেবে গণ্য হবে। অর্থাৎ এখানে অসজ্জিত বাসস্থান বা সজ্জিত বাসস্থান যদি ডাইরেক্ট বিনা ভাড়ায় প্রদান করা হয়ে থাকে তাহলে 25% পর্যন্ত করযোগ্য আয় হিসেবে আপনাকে গণ্য করতে হবে। ক হলো যদি করদাতা নিয়োগকর্তা থেকে হ্রাসকৃত ভাড়ায় সজ্জিত বা অসজ্জিত বাসস্থান প্রাপ্ত হন সেক্ষেত্রে মূল বেতনের 25% হতে প্রকৃত পরিশোধিত ভাড়া বাদ দিয়ে পার্থক্য করযোগ্য আয় হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ যদি আপনার মূল বেতন থেকে কিছু অংশ কেটে রাখা হয় তাহলে 25% হিসেবে ক্যালকুলেশন করে যেটা হবে সেখান থেকে আপনার প্রকৃত ভাড়া পরিশোধ সেটা বাদ দিয়ে দিতে হবে। অন্যান্য সুবিধা নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত বাসস্থানে দারোয়ান, মালি, বাবুর্চি কিংবা অন্য কোনো সুবিধা পেয়ে থাকেন তবে প্রাপ্ত সুবিধার সমপরিমাণ আর্থিক মূল্য করযোগ্য হিসেবে
গণ্য হবে বা দেখাতে হবে। সরকারি বা অনুমোদিত গ্র্যাচুইটি 2,50,00,000 টাকার অতিরিক্ত অঙ্ক করযোগ্য, অর্থাৎ 2,50,00,000 টাকা পর্যন্ত আপনার করমুক্ত থাকবে। ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ড বাংলাদেশ শ্রম আইন 2006 এর আওতায় প্রতিষ্ঠিত ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ড থেকে কোনো ব্যক্তি কর্তৃক 50,000 টাকা পর্যন্ত প্রাপ্ত অঙ্ক করমুক্ত থাকবে। কত? 50,000 টাকা পর্যন্ত। তাহলে দর্শক, আজকে আপনারা দেখেছেন যে কিভাবে ট্যাক্স প্ল্যানিং করতে হয় এবং ট্যাক্স প্ল্যানিং করে কি কি বেনিফিটগুলো পাবেন, কিভাবে ট্যাক্সটাকে মিনিমাম ট্যাক্সে নিয়ে আসবেন এবং কিভাবে বিনিয়োগটাকে ম্যাক্সিমাম করা যায় এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে কিভাবে অবদান রাখতে পারবেন। এই পুরো বিষয়টুকু আজকে ট্যাক্স প্ল্যানিংয়ের মধ্যে মোটামুটি থিওরিটিক্যাল পার্সপেক্টিভে আপনাদেরকে দেখানো হয়েছে। আশা করছি আপনারা বিষয়টুকু বুঝতে পারছেন। এবং মনে রাখবেন, ইনকাম ট্যাক্সের রিটার্ন ফিল আপ করতে গিয়ে ইন দ্য কেস অফ স্যালারি, অর্থাৎ স্যালারি খাতে আয় যাদের রয়েছে তাদের ট্যাক্সের প্ল্যানিং অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আপনি হাউস রেন্ট খাতে কত নেবেন, মেডিকেল খাতে কত নেবেন, কনভেন্স খাতে কত নেবেন, এইটা এই প্ল্যানিং দেখে আপনারা আশা করতেছি বুঝবেন। এবং এই প্ল্যানিংটাকে মাথায় রেখেই আপনাকে দেখতে হবে যে বাড়ি ভাড়া যেন কোনোভাবে 50%কে ক্রস না করে, মেডিকেল যেন 10%কে ক্রস না করে, কনভেন্ট যেন 30,000 টাকা ক্রস না করে। তাহলে যে মোটামুটি 3টা খাতেই মোটামুটি আপনি একটা ম্যাক্সিমাম এক্সামশন নিয়ে ফেলতে পারবেন। এছাড়া আপনি করবেন কি, ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট নেওয়ার জন্য আপনি করবেন কি, একটা ডিপিএস করলেন, একটা সঞ্চয়পত্র কিনলেন, এরকম শেয়ারে বিনিয়োগ করলেন। এরকম কতিপয় ইম্পর্টেন্ট কিছু হেড রয়েছে যেখানে বিনিয়োগ করলে আপনি ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাবেন। তাহলে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট ম্যাক্সিমাম হলে কি হবে, আপনার নেট ট্যাক্স লায়াবিলিটিটা কমে যাবে। এইভাবেই কিন্তু বেসিক্যালি ট্যাক্সের প্ল্যানিং করা হয়ে থাকে। ট্যাক্সের প্ল্যানিংয়ের মাধ্যমে আশা করতেছি আপনারা অবশ্যই উপকৃত হবেন। এবং ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন, যাতে নতুন নতুন আপডেটেড ভিডিও আপনাদেরকে আমরা প্রেজেন্টেশন করতে পারি, নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি উপহার হিসেবে। তাহলে দর্শক, যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন। চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।